হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। আমরা আগের দিন ক্লাস 10-এর ম্যাথমেটিক্স শুরু করেছিলাম এই চ্যানেলে। সেখানে আমরা প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা শুরু করেছিলাম, 1 থেকে 4 অবধি করে ফেলেছিলাম। আজকে তারপর থেকে আমরা শুরু করব। ওকে, তো দেখি 5 দাগ থেকে আমরা আজকে শুরু করব। দেখি 5 দাগের অঙ্ক কি বলেছে, প্রথমে আমি পড়ে শোনাচ্ছি, তারপরে অঙ্কটা করব। বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তার মানে কি বলেছে, যে এই যে আছে আমাদের 42কে দুটি অংশে ভাগ করতে হবে। এইদিকে একটা অংশে ভাগ করব, এইদিকে একটা অংশে ভাগ করব। ভাগ করলে কি বলেছে, যে কোথায় গেল, এক অংশ অপর অংশের বর্গের সমান হবে। ধরো দুটি অংশে ভাগ করলাম, এক্স আর একটা ওয়াই। তার মানে কি, আমরা এটা বলতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান 42 হবে। আর একটা কথা বলতে পারি, একটি অপরটির বর্গের সমান। যদি এটা ছোট হয় আর এটা বড় হয়, তাহলে আমরা কি বলতে পারছি, এর বর্গ এর সমান হবে। মানে কি, এক্স স্কোয়ার সমান সমান ওয়াই, এটা অঙ্কে বলে দিয়েছে। এইটুকু বোঝা গেছে? তাহলে এইটুকু যদি বুঝতে পেরে থাকো, তাহলে আমরা এবার অঙ্কটা আস্তে আস্তে লিখে লিখে করা শুরু করব। দেখো, বলেছে 42কে দুটি অংশে ভাগ করতে হবে। তাহলে ধরি একটি অংশ এক্স। তাহলে 42এর মধ্যে একটা অংশ এক্স হয়ে গেছে, তাহলে আর একটা অংশ কি হবে, 42 মাইনাস এক্স না? দুটো অংশ। তাহলে আগে আমরা ওয়াই ধরেছিলাম, সেই ওয়াই সমান সমান আসলে কি, 42 মাইনাস এক্স। অতএব অন্য অংশটি হবে কি, অন্য অংশটি হবে 42 মাইনাস এক্স। আচ্ছা, অনেকে এখানে মাঝে মাঝে হয়তো 42 মাইনাস এক্স এর জায়গায় এক্স মাইনাস 42ও লিখে দেয় অনেকে। আসলে আমরা এখানে 42কে দুটি ভাগে ভাগ করছি, সেই জন্য বড় সংখ্যা হচ্ছে 42 আর এক্সটা ছোট, আর আমরা সবসময় বড় থেকে ছোটই বিয়োগ করি। সেই জন্য আমরা এখানে 42 মাইনাস এক্স লিখবো। অনেকের মানে না বুঝে কনফিউশনে লিখে দেয় 42 মাইনাস এক্স এর জায়গায় এক্স মাইনাস 42, সেই জন্য এটা বললাম। আচ্ছা, তাহলে অন্য অংশটি হবে কি, 42 মাইনাস এক্স। তাহলে আবার কি বলেছে, যে একটির বর্গ, যদি এটা ছোট হয় তাহলে এটার বর্গ এইটার সমান হবে। মানে কি, 42 মাইনাস এক্স এর সমান হবে। তাহলে এইটুকু থেকেই আমরা আমাদের সমীকরণটা বের করে নিতে পারবো না? তাহলে যদি আমরা এখান থেকে লিখি যে শর্তানুসারে এক্স স্কোয়ার সমান সমান 42 মাইনাস এক্স। কারণ কি, আমরা এক্সটাকে ছোট ধরেছি আর এটাকে বড় ধরেছি। তাহলে এইটাকে যদি আমরা সমান সমানের ডান পাশে যেটা আছে সেটাকে যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলেই আমাদের এটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসবে। এখানে তাই বলেছে যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাই দেখো, নিয়েই আসি আমি এক্স স্কোয়ার মাইনাস এক্স এপাশে নিয়ে আসলে প্লাস এক্স, আর প্লাস 42টাকে এপাশে নিয়ে আসলে মাইনাস 42 সমান সমান 0। তাহলে এটাই আমাদের এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। যেখানে আমাদের এ কি, 1 ডট এক্স লিখতে পারি না, এটা 1 ডট এক্স স্কোয়ার লিখতে পারি, এখানে 1 ডট এক্স লিখতে পারি। তাহলে আমাদের এখানে এ কত 1, বি কত 1, আর সি কত মাইনাস 42। এটা এখানে চাইনি, তবুও বলে দিলাম। তাহলে আমাদের 5-এর 1 দাগের অঙ্কটা আমরা এই পদ্ধতিতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে চলে আসতে পারলাম। সবাই স্ক্রিনশটও মেরে নিতে পারো বা নোট করে নিতে পারো পজ করে। আর তাছাড়া আমাদের এইখানে যা পড়ানো হবে সেটার নোট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা আছে সেইখানে প্রোভাইড করে দেবো। এরপরে 5-এর 2 দাগ কি বলেছে, যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে ক্রমিক ধনাত্মক অযুগ্ম, তাই তো? আচ্ছা, ক্রমিক মানে কি?
ক্রমিক মানে কি পরপর, তাই তো। তারপরে কি বলেছে ধনাত্মক, ধনাত্মক মানে কি যেটা পজিটিভ। আমাদের নাম্বার সিস্টেমে কি ছিল এখানে, এইখানে 0 ছিল, এর ডান পাশে সমস্ত পজিটিভ নাম্বার, এই বাঁ পাশে সমস্ত কি নেগেটিভ নাম্বারগুলো ছিল। তাহলে আমাদের কি বলছে ধনাত্মক মানে কি যে সংখ্যাগুলো নেগেটিভ নয় এরকম সংখ্যা। আর কি বলেছে ক্রমিক, ক্রমিক মানে কি পরপর। ধরো 1 2 3 4 এইসব সংখ্যাগুলো কি পরপর সংখ্যা, তাই এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো ক্রমিক সংখ্যা বলতে পারবো। আচ্ছা, এরপরে কি বলেছে অযুগ্ম। আচ্ছা, অযুগ্ম মানে কি যেগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবো, ঠিক আছে। এবার দেখো কোন 2 ইন্টু কোনো কিছু ধরো আমি লিখলাম, আচ্ছা এই এক্স লিখলাম, এই এক্স কে আমরা বলতে পারি এটা যুগ্ম কি অযুগ্ম, বলতে পারি। কারণ এক্স এর ভ্যালু যদি 5 হয় তাহলে এটা অযুগ্ম, এক্স এর ভ্যালু যদি 6 হয় তাহলে আমরা বলবো হ্যাঁ এটা যুগ্ম। তাই শুধু এক্স যখন লিখবো তখন আমরা বলতে পারছি না যে এটা যুগ্ম না অযুগ্ম। কিন্তু আমরা যদি 2x লিখি তাহলে সবসময় বলবো এটা যুগ্ম। কেন, এক্স এর ভ্যালু যাই হোক না কেন 2x সবসময় যুগ্ম হবে। এক্স যদি 1 হয় তাহলে 2.1 যুগ্ম, এক্স যদি 2 হয় তাহলে 2.2 কত 4, 2 দিয়ে ভাগ করতে পারছি যুগ্ম, 3 হলে 6, 2 দিয়ে ভাগ করতে পারছি যুগ্ম। তাই আমরা 2x সবসময় যুগ্ম হবে এটা বলতে পারি। হ্যাঁ, তাহলে এবার যদি 2x এর সাথে আমি 1 যোগ করে দিই তাহলে কি হচ্ছে, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, পারবো না। ধরো 2x সমান সমান 6, তাহলে 2x প্লাস 1 কত 7 হচ্ছে না। তাই দেখো এখানে আমরা 7কে ভাগ করতে পারবো না 2 দিয়ে। এরকম যে কোনো 2x নাও তার সাথে 1 যোগ করো, দেখো সেটা অযুগ্ম সংখ্যাই হবে। একই রকম ভাবে যদি 2x মাইনাস 1 করি তাহলে কি হবে, ধরো 2x এখানে 6 ধরছিলাম, তাহলে 2x মাইনাস 1 কত হবে, 6 মাইনাস 1 কত হচ্ছে 5। তাহলে এটাও দেখো অযুগ্ম হচ্ছে। তাহলে 2x যা হচ্ছে তার সাথে 1 যোগ আর 1 বা 1 বিয়োগ করলে যে দুটো সংখ্যা হবে সেটা অযুগ্ম সংখ্যা হবে। এবার বলছে পরপর, এই ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে কি পরপর হতে হবে। তাহলে দেখো 5 তারপরে 7 এটা দুটো অযুগ্ম না। তাহলে 5 কে আমরা কিভাবে পাচ্ছি, ধরো 2x লিখেছি, x আমরা 3 ধরেছিলাম, তো 2x প্লাস 1 করলে আমরা কি পাচ্ছি 7, কারণ 2x আমরা কি ধরেছিলাম 6। আর 2x মাইনাস 1 ধরলে 1 করলে কত হচ্ছে 5। তাহলে সব সময় পরপর দুটো ক্রমিক ক্রমিক অযুগ্ম সংখ্যাকে আমরা 2x প্লাস 1 আর 2x মাইনাস 1 এইভাবে লিখতে পারবো। তাহলে এবার আমি যদি এইটুকু বুঝে থাকো তাহলে এবার অঙ্কটা শুরু করি লিখে লিখে। ধরি দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হলো 2x প্লাস 1 ও, আচ্ছা 2x মাইনাস 1টাকে আগে লিখি, ও 2x প্লাস 1। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা। আচ্ছা কি বলেছে, এই দুটি সংখ্যার গুণফল কত 143। অতএব এদের গুণফল কত বলেছে, এদের গুণফল 143। অতএব শর্ত অনুসারে আমরা কি লিখতে পারি, 2x মাইনাস 1 গুণ 2x প্লাস 1 সমান সমান কত 143 হচ্ছে। এবার এইটাকে আমরা সলভ করে এরকম আকারে নিয়ে আসবো, তাহলেই আমাদের অ্যাকচুয়াল বিশ্ব দ্বিঘাত সমীকরণ আকারে চলে আসবে। তাহলে আমরা দু রকম ভাবে করতে পারি, একটা এখান থেকে এইভাবে গুণ করে দিতে পারি, যেটা প্রথমে এটার সাথে এই পুরোটা গুণ হয়, তারপর এখানে যে চিহ্ন থাকে সেটা বসিয়ে তারপরে এইখানে যেটা থাকে তার সাথে এই পুরোটা গুণ হয়, সেটাও করতে পারি। আবার আমরা আরো একটা জিনিস করতে পারি, আমরা শিখেছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি গুণ এ মাইনাস বি। তাহলে এখানে দেখো আমরা সেই সূত্রটা ব্যবহার করতে পারি। এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে দেখো এ মাইনাস বি গুণ এ প্লাস বি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে এ কোনটা, এ হচ্ছে আমাদের 2x আর বি কোনটা 1। তাহলে এখানে আমরা কি লিখতে পারি সূত্রের সাহায্যে, 2x স্কোয়ার, এই 2x এর হোল স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার সমান সমান কত 143। বা এটাকে যদি আমি বর্গ করে দিই তাহলে কত হচ্ছে 2 এর স্কোয়ার 4 গুণ x এর স্কোয়ার x স্কোয়ার মাইনাস 1, 1 এর স্কোয়ার করলে কি হবে 1 স্কোয়ার মানে কি 1 গুণ 1, তাহলে 1 গুণ 1 কত 1, সেটা 1 ইকুয়াল টু 143। বাকিটা পাশে করে দিচ্ছি। দেখো আমাদের 4x স্কোয়ার বাদিকে আছে, মাইনাস 1 আছে, আর এটাকে যদি আমরা এপাশে নিয়ে আসি তাহলে যেহেতু এপাশে প্লাস আছে
আর সমান সমানের ডান দিক থেকে যখন বাঁ দিকে আসি তখন আমরা চিহ্ন চেঞ্জ হয়, তাই প্লাস 143 বসে আসলে মাইনাস 143 হবে, সমান সমান 0। বা 4x² মাইনাস 144 সমান সমান 0। আচ্ছা, এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? 4 কমন নিতে পারি না? যদি 4 এখান থেকে নিয়ে নিই, 3 4 12 24, 4 6 24, দেখো 144 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে 3 4 12, 13 14 2 24, তাহলে 4 6 24, তাহলে 36 আসছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? 4x² মাইনাস 4 ইন্টু 36 সমান সমান 0। বা 4 যদি কমন নিই, x² মাইনাস 36 সমান সমান 0। এটা হচ্ছে। এবার 4টাকে যদি আমি এপাশে নিয়ে যাই, তাহলে এই 4টা পুরোটার সাথে কি আছে? গুণ আছে। সেই জন্য এটা সমান সমানের ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাই এই 4টা যদি এপাশে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে 0/4 0 হবে। তাই আমাদের আসলে এটা কি হলো? 0। এটাই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ। দেখো এটাকে যদি একটু ভালো করে দেখো, অন্য পেন নিয়ে দেখাই। দেখো x² মাইনাস 36 সমান সমান 0, এটা আমাদের বেরিয়েছে। তা ভাবতেই পারো যে x² প্লাস bx প্লাস c আকারে তো নেই, কারণ এখানে তো x ই নেই। তো এটাকে আমরা x² মাইনাস 0 ইন্টু x মাইনাস 36, মাইনাস প্লাস যাই দাও একই ব্যাপার, কারণ 0ই হচ্ছে, মাইনাস 36 সমান সমান 0। দেখো এইখানে x² আছে, x আছে, 0 আছে, এইভাবে লিখলেও যা হবে, এইভাবে লিখলেও তাই হবে। এটাই হচ্ছে আমাদের কি, এই যে 5-এর 2 দাগের অঙ্কটির দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হলো, বা গঠন করতে পারলাম আমরা দ্বিঘাত সমীকরণ আকারে। আচ্ছা, এরপরে আমরা 5-এর 3 দাগটা করব। কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। মুছে নিই এটা, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো অঙ্কগুলোর। কি বলেছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। আচ্ছা, আমরা আগের অঙ্কেই জানলাম ক্রমিক মানে কি? পরপর। তাহলে আগে বলেছে ধনাত্মক অযুগ্ম সংখ্যা, সেই জন্য আমরা 2x প্লাস 1 নিয়েছিলাম, একটা 2x মাইনাস 1 নিয়েছিলাম, কিন্তু এখানে যুগ্ম অযুগ্ম কিছুই বলেনি। তার মানে যে কোনো দুটি পরপর সংখ্যা। এবার ধরো একটা সংখ্যা x, তাহলে তার পরের সংখ্যাটা কি হবে? তাহলে একটা সংখ্যা 5, তাহলে পরের সংখ্যাটা কি হবে? 5 প্লাস 1 না 6। তাহলে একটা সংখ্যা যদি x হয় তাহলে পরের সংখ্যা কি হবে? x প্লাস 1। এটা, তাহলে যদি একটা x হয় আর একটা x প্লাস 1 হয়, তাহলে কি বলেছে? যে এবার এই দুটো যদি বর্গ করে আমরা যোগ করি তাহলে কত পাবো? 313 পাবো, সেটাই অঙ্কে বলেছে। এবার আমি এই অঙ্কটা লিখে করে দিচ্ছি। তাহলে ধরি দুটি ক্রমিক সংখ্যা হলো x ও x প্লাস 1। আচ্ছা, এখানে পজিটিভ বা নেগেটিভ কিছুই বলে দেয়। তাহলে কেউ কেউ বলতে পারে যে আমি মাইনাস এক্স আর মাইনাস এক্স প্লাস 1 ধরবো, ধরতেই পারো। কিন্তু তারপরে আমরা যখন সমীকরণ গঠন করব সেইটা দেখো, তখন বুঝতে পারবে যে মাইনাস এক্স বা মাইনাস এক্স প্লাস 1 ধরলেও আমাদের কোনো ব্যাপার না, একটা এক্স একটা এক্স প্লাস 1। অতএব এখন কি বলেছে? যে এদের বর্গের সমষ্টি হলো 313। অতএব শর্তানুসারে আমরা বলতে পারি কি, x² প্লাস এক্স প্লাস 1 হোল স্কয়ার সমান 313। এবার দেখো এখানে যদি মাইনাস এক্স থাকতো, মাইনাস এক্স এর স্কোয়ার আমরা করতাম এই জায়গায়, তাহলে কি হতো? মাইনাস এক্স গুণ মাইনাস এক্স, তাই হতো না? এবার দেখো এই মাইনাস আর এই মাইনাস গুণ হলে কি হয়? প্লাস হয়, আর এক্স এক্স গুণ হলে x²। আবার মাইনাস অফ এক্স মাইনাস 1, এই পুরোটার যদি আমরা স্কোয়ার করতাম তাহলে কি হতো? মাইনাস অফ এক্স মাইনাস 1 গুণ মাইনাস এক্স মাইনাস 1, এটা হতো। এবার দেখো আবার একই রকম ভাবে এইটা আর এইটা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হতো, আর এই পুরোটা গুণ করলে কি হতো? আমরা এক্স মাইনাস 1 তার হোল স্কয়ার লিখে দিতে পারতাম। তাহলে আমরা এখান থেকে আরো একটা জিনিস বুঝতে পারলাম, যে কোনো একটা নাম্বার ধনাত্মক হোক বা ঋণাত্মক যাই হোক, তার বর্গ করলে সেটা সবসময় পজিটিভ নাম্বারই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমরা সলভ করে এবার দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করব। দেখো এই যে আমাদের x² আছে প্লাস
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা সবাই জানি, তবুও আমি ডান পাশে লিখে দিচ্ছি। এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার সমান কি এক্স স্কোয়ার প্লাস, সরি এখানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 2ab 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এইটা। তাহলে এখানে এক্স কত 1 আর ওয়াই কত, এই সরি এক্স কত এক্সই আছে, আর এখানে এর জায়গায় কি আছে ওয়াই এর জায়গায় 1 আছে। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলাই তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ডট 1 প্লাস 1 এর স্কোয়ার সমান 313। বা দেখো এক্স, এই এক্স স্কোয়ার আর এক্স, এই এক্স স্কোয়ার দুটো এক্স স্কোয়ার যোগ করলে কি 2x স্কোয়ার, 2x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 2x প্লাস 1 এর স্কোয়ার কত 1 সমান কত 313। আচ্ছা, এবার এইটাকে আমাদের ডান পাশে নিয়ে আসতে হবে, কারণ আমাদের ডান পাশে সবসময় শূন্য নিয়ে আসতে হবে, সেই জন্য এটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এটা এই পাশে আসলে মাইনাস 313 সমান 0। আচ্ছা 313 থেকে, আচ্ছা এবার দেখো এটার আগে প্লাস আছে আর এটার আগে এই সরি এটার আগে মাইনাস আছে আর এটার আগে প্লাস আছে, তাহলে দুটো সংখ্যার আগে যখন আলাদা চিহ্ন থাকে তখন আমরা কি করি বিয়োগ করি, কি করি বিয়োগ করি। আর দুটো সংখ্যার আগে যদি একই চিহ্ন থাকে তখন আমরা কি করি যোগ করি। সে তার আগে যদি দুটোর আগেই মাইনাস থাকে তখন আমরা যোগ করব, দুটোর আগে যদি প্লাস থাকে তখন আমরা যোগ করব, যেহেতু আলাদা তাই আমরা কি করব বিয়োগ করব। এখানে বড় সংখ্যা কোনটা 313, তাহলে 313 থেকে আমরা 1 বিয়োগ করব 312 হবে, বা 2x স্কোয়ার প্লাস 2x প্লাস এই সরি 313 থেকে এবার বিয়োগ করলাম আসলে হলো কত 312। কিন্তু এবার চিহ্ন কোনটা হবে, চিহ্ন হবে যেটা বড় তার আগে যে চিহ্নটা আছে, এখানে 313 বড় আর এর আগে মাইনাস চিহ্ন আছে, সেই জন্য আমাদের এখানে কত হবে মাইনাস সমান সমান 0। এইটা হলো আমাদের এই যে অঙ্কটা দেওয়া আছে, এটা ছিল 3 দাগের অঙ্ক ছিল, হ্যাঁ যে অঙ্কটা দেওয়া আছে তার দ্বিঘাত সমীকরণ গঠন হলো এটা। ঠিক আছে, দেখে নাও একবার। আচ্ছা, এরপরে আমাদের শুরু হবে 6 দাগ। কি বলছো, যে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা 1 মিনিট। আচ্ছা এবার দেখো 5-এর 1 দাগ কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা সবার প্রথমে আমরা দেখে নিই আমাদের আয়তক্ষেত্র কেমন দেখতে হয়। এই যে আয়তক্ষেত্র এরকম দেখতে হয়, যার বড় বাহুটাকে দৈর্ঘ্য বলি আর ছোট বাহু দুটোকে কি বলি, বড় বাহু দুটোকে দৈর্ঘ্য, ছোট বাহু দুটোকে প্রস্থ বলি। আচ্ছা এর কর্ণ কোনটা, একটা কর্ণ আর একটা কর্ণ। তাহলে এবার দেখো কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। এবার আয়তক্ষেত্রের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হয়, তাই এটাও 15 মিটার হবে, এটাও 15 মিটার হবে। আমরা এটাকে নিয়ে এখন কাজ করছি, ধরো এটাকে আমরা 15 মিটার ধরলাম। এবার কি বলেছে, যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে আমাদের যদি প্রস্থকে আমরা এক্স ধরে নিই তাহলে দৈর্ঘ্য কি হবে প্রস্থ থেকে 3 মিটার বেশি, তার মানে কি এক্স তার থেকে 3 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 3। তাহলে এবার একটা জিনিস দেখো, এটা এক্স প্লাস 3 হলে এটাও এক্স প্লাস 3, এটা এক্স হলে এটাও এক্স। এবার আমরা এটা কি ধরেছি 15, 15 কি বলেছি একক 15 মিটার। আমরা 15 মিটার এগুলোকে আমরা মিটারই ধরে নিচ্ছি একক হিসাবে, কারণ যেহেতু মিটার বলে দিয়েছে তাই মিটার ধরে নিলাম। তাহলে এটা এক্স মিটার, এটা এক্স প্লাস 3 মিটার আর এটা আমাদের 15 মিটার। এবার আমরা যদি এই অংশটুকুকে বাদ দিয়ে দিই, মানে কি যদি এইটুকুকে আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এই সমকোণী ত্রিভুজের এইটা আমাদের কি ভূমি, এটা আমাদের কি লম্ব আর এটা আমাদের কি অতিভুজ। এবার আমরা সেই পিথাগোরাসের সূত্র পড়েছিলাম, সেখানে কি বলেছিলাম ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান কি অতিভুজ স্কয়ার। তাহলে ভূমি কত এখানে এক্স প্লাস 3 তার হোল স্কয়ার, আর লম্ব কত এক্স তার স্কয়ার সমান সমানে আমাদের কি হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ কত এখানে 15, তাহলে 15 এর স্কয়ার। এই অবধি যদি বুঝে থাকো তাহলে
আমাদের এবার অঙ্ক করতে আর কোনো সমস্যা নেই, আমরা লিখে অঙ্কটা করে দেবো। তাহলে ধরি আয়তক্ষেত্রের প্রস্থ x মিটার, অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, x প্লাস 3 মিটার। তাহলে আর আয়তক্ষেত্রের কর্ণ কত দিয়েছে, 15 মিটার। তাহলে অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি, x স্কোয়ার প্লাস x প্লাস 3 এর হোল স্কোয়ার সমান সমান 15। কালিটা ফুরিয়ে গেছে। আচ্ছা এবার দেখো, যদি আমরা এটাকে আবার a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা আগের লিখেছিলাম, একটু আগেই লিখেছিলাম, সেইটা আমরা এখানে আবার ইউজ করব। এক্স স্কোয়ার প্লাস, এটা কি হবে সূত্র যদি ইউজ করি, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি, এ কত এক্স, বি কত 3, প্লাস বি এর স্কোয়ার, বি এখানে কত 3, তার স্কোয়ার সমান সমান 15। আচ্ছা কালিটাই নেই। এবার দেখো এই এক্স আর এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ারকে যদি আমরা যোগ করি আবার 2x স্কোয়ার হবে, প্লাস 3 দুগুণি 6x, প্লাস 3 এর স্কোয়ার কত 9 সমান সমান 15। আচ্ছা এবার আমাদের ডান পাশে যেহেতু 0 করতে হবে, তাই আমরা এটাকে এ পাশে নিয়ে আসবো, বা 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, আর প্লাস কিছু নেই মানে প্লাস আছে, এটা এ পাশে নিয়ে আসলে মাইনাস 15 সমান সমান 0। বাকিটা এখানে করে দিই। তাহলে 2x স্কোয়ার প্লাস 6x, আর 15 থেকে 9 বাদ দিলে 6 হয়, কত হয় 6। যেহেতু 15 বড় আর 15-র আগে মাইনাস চিহ্ন আছে, তাই আমরা 6-এর আগে কত দেবো, মাইনাস সমান সমান 0। তাহলে এটাই আমাদের এই অঙ্কটির দ্বিঘাত সমীকরণ গঠন হয়ে গেল এই অঙ্কটি। আচ্ছা এরপরে আচ্ছা এবার আমরা 6-এর 2 দাগটা শুরু করছি। কি বলেছে, যে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কেজি চিনি কেনেন। তাহলে কত কেজি চিনি কিনেছেন আমরা জানি না, ধরি x কেজি চিনি কিনেছেন। তাহলে ধরি তিনি 80 টাকায় x কেজি চিনি কিনেছেন। তাহলে 80 টাকায় কত কেজি চিনি কিনেছেন, x কেজি। এরপরে কি বলছে, যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তবে তার কেজি প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা তাহলে 80 টাকায় x কেজি কিনেছেন, তাহলে 1 কেজির দাম কত, তাহলে বলতে পারি x কেজি চিনির দাম 80 টাকা। 1 কেজি চিনির দাম কত হবে, 1 গুণ 80 বাই x, তাহলে 80 গুণ 1 কত, 80 বাই x, এত টাকা। এবার যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, হ্যাঁ যদি ওই টাকায় তিনি আরো 4 কেজি চিনি বেশি পেতেন, তাহলে তাহলে কি হতো, তাহলে 80 টাকায় x প্লাস 4 কেজি চিনি তিনি পেতেন, তাই তো? তাহলে 80 টাকা x প্লাস 4 কেজি চিনি পেতেন। তখন আসলে তার মানে কি, তখন কি হতো, x প্লাস 4 কেজি চিনির দাম হতো 80 টাকা। তাহলে এখন 1 কেজি চিনির দাম কত হবে, 1 গুণ 80 বাই x প্লাস 4, তাহলে 80 বাই x প্লাস 4, এত টাকা। তাহলে আগে যখন তিনি x টাকায় 80 টাকায় x কেজি চিনি পেতেন, তখন 1 কেজির দাম এত ছিল। আর তারপরে 80 টাকায় যখন তিনি x প্লাস 4 কেজি পেতেন, তখন 1 কেজির দাম কত, 80 বাই x প্লাস 4। এবার কি বলেছে, তাহলে এখানে আমি 1 কেজির চিনির দাম পেয়ে গেছি। এবার কি বলেছে এটা, যে তখন প্রতি কেজির দাম 1 টাকা কম হতো। তাহলে আগে 1 কেজির দাম ছিল এইটা,
পরে 1 কেজির দাম এটা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, 1 টাকা হবে, কারণ 1 কেজির দাম কত কমেছে, 1 টাকা কমেছে। তাহলে অতএব শর্ত অনুসারে কি বলবো, যে এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 1 হবে। শর্তানুসারে 80/x মাইনাস 80/x প্লাস 4 সমান সমান কত, 1। আচ্ছা, এবার এইখান থেকে আমরা কি করবো, x × x+4 এটা লসাগু হবে, তাই তো? এটা গুণ করতে হবে লসাগুর জন্য। তাহলে এবার এইটা থেকে যদি আমি x ভাগ করি তাহলে শুধু এইটা পড়ে থাকে, দেখো x × x+4, একে যদি আমি x দিয়ে ভাগ করি, এটা কেটে যায়, শুধু x+4 থাকে, তাহলে 80 × x+4, মাইনাস চিহ্ন মাইনাস বসবে, এই 4 থেকে যদি আমরা এটা ভাগ করি তাহলে এটা কেটে গিয়ে শুধু x থাকবে, তাহলে 80.x। বা যদি কোনাকুনি আমরা গুণ করি তাহলে কি হবে, এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এটা গুণ 1 সমান সমান এটা গুণ 1, তাহলে এটা গুণ 1, এটা গুণ 1 করলে 1ই হবে, তাই আমি এটাকেই লিখে দিচ্ছি, x × x প্লাস 4x সমান সমান 80 গুণ এটা করলে কি হবে, 80x প্লাস 4 × 32 320 মাইনাস 80x, তাহলে এই 80x আর এই 80x কেটে যাচ্ছে, বা x² প্লাস 4x মাইনাস এটা আসলে মাইনাস 320 সমান সমান 0। এটাই হচ্ছে আমাদের 6-2 দাগের দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের 6-3 দাগ। কি বলেছে, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। তাহলে ধরো একটা স্টেশন এই দুটোর মধ্যে দূরত্ব কত, 300 কিলোমিটার। 300 কিলোমিটার। এবার কি বলেছে, যে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, এইখান থেকে ধরো এইদিকে গেল সমবেগে, সবসময় বেগ সমান। আচ্ছা, গেল, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে ট্রেনের গতিবেগ কত, ট্রেনের গতিবেগ যদি 5 কিমি বেশি হতো, দূরত্ব 300 কিলোমিটার, এবার প্রথমে কত গতিবেগ আমরা জানি না, কিন্তু যাই হোক তার সাথে যদি 5 কিমি গতিবেগ বেশি হতো তাহলে আমাদের 2 ঘন্টা কম সময় লাগতো। আচ্ছা, তাহলে এবার আমরা ধরে নিই যে, ধরি ট্রেনের গতিবেগ কত ধরবো, x কিলোমিটার/ঘন্টা ধরে নিই, x কিমি/ঘন্টা। তাহলে যদি ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা হয় তাহলে তার মানে কি, x কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 300 গুণ 1/x, তাহলে 300/x এত ঘন্টা সময় লাগবে। তাহলে এক স্টেশন থেকে আর একটা স্টেশনে যেতে কত সময় লাগবে, 300/x এত ঘন্টা। এবার কি বলেছে, যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, এখন ট্রেনের গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে কি হতো, তখন কি হতো, x+5 কিলোমিটার যেত 1 ঘন্টায়, তাই তো? তখন কি হতো, গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, অতএব গতিবেগ কত হতো, অতএব গতিবেগ হতো x+5 এত কিলোমিটার/ঘন্টা। তাহলে তখন x+5 এত কিলোমিটার যেত কত ঘন্টায়, 1 ঘন্টায়। তখন আমাদের 300 কিলোমিটার যেতে কত সময় লাগতো, 300 গুণ 1/x+5 এত ঘন্টা সময় লাগতো। আচ্ছা, এবার কি বলেছে, যে এই সময়টা যদি 5 কিলোমিটার বেশি বেগে যেত তাহলে আমাদের 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে প্রথমে 300 কিলোমিটার যেতে 300/x ঘন্টা সময় লেগেছে,
এবার গতিবেগ যখন 5 কিলোমিটার বেশি হয়েছে তখন এত সময় লেগেছে। তাহলে কি বলছে অঙ্কে যে দ্বিতীয়বার 2 ঘন্টা কম সময় লেগেছে, তার মানে এই দুটো বিয়োগ করলে কি হবে, 2 ঘন্টা হবে। শর্তানুসারে 300/x মাইনাস 300/x+5 সমান সমান 2। এটাকে আমাদের সমাধান করলেই উত্তরটা চলে আসবে। বা x × x+5, এটাই, এটা থেকে আবার এক্স ভাগ যদি ভাগ করি তাহলে এক্স আর এক্স কেটে গিয়ে শুধু x+5 থাকে, তাহলে x+5 আর এর সাথে কত গুণ হবে, 300 মাইনাস এই পুরোটা থেকে আবার যদি x+5 ভাগ করে দিই তাহলে এটা কেটে গিয়ে শুধু x থাকে, তাহলে 300 x সমান সমান 2। আবার এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ হবে, তাহলে এটা গুণ 2 সমান সমান এই পুরোটা গুণ 1, তাহলে এটা যদি আমি প্রথমেই গুণ করে দিই x গুণ x কত 2, এই সরি x 2 ইন্টু এটা গুণ করছি x গুণ x x² প্লাস x গুণ 5 5x সমান সমান এটা হতো। আচ্ছা লিখেই দিই, পরের লাইনে করছি। x+5 গুণ 300 মাইনাস 300x, পুরোটার সাথে গুণ 1, তাই আর দিলাম না, তাহলে বা 2x² প্লাস 5 দুগুণী 10x সমান সমান কত, 300 গুণ x কত 300x প্লাস 3×5 = 15 আর তারপরে দুটো শূন্য মানে 1500 মাইনাস 300x। এই প্লাস 300x আর এই মাইনাস 300x কেটে গেল, তাহলে কি হচ্ছে বা 2x² প্লাস 10x সমান সমান, সরি এই প্লাস 1500টা যদি এই পাশে আছে তাহলে কত হবে, মাইনাস 1500 সমান সমান 0। অবধি বোঝা গেছে? এবার বাকিটা আমরা এই পাশে করি। সবগুলো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হবে, 2 যদি নিয়ে নিই এখানে কি থাকবে, শুধু x পড়ে থাকবে, এখানে দেখো শুধু x পড়ে থাকবে, x² পড়ে থাকবে। এখানে যদি 2 নিয়ে নিই তাহলে কত হবে, 5 পড়ে থাকবে, তাহলে প্লাস 5x। আর এখান থেকে যদি 2 নিয়ে নিই তাহলে মাইনাস, দেখো 1500 থেকে যদি 2 ভাগ করি, 2 দিয়ে 7 দুগুণী 14, 10 5 দুগুণী 10 শূন্য, তাহলে কত হচ্ছে 750, তাহলে এখানে মাইনাস 750 সমান সমান 0। এই দুইটাকে আবার এই পাশে নিয়ে আসলে কি হবে, যেহেতু এই দুইটা সবার সাথে গুণ ছিল তাই এই পাশে আসলে 2 ভাগ হবে, তাহলে ভাগ হয়ে গেলে 0/2 কত হয়, 0ই হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের কত 6-এর 3 দাগের অঙ্কের দ্বিঘাত সমীকরণ গঠন। এটা 6-এর 3 দাগ হলো, হ্যাঁ 3 দাগ হলো এটা। আচ্ছা, এরপরে 6-এর 4 দাগ। ছয়ের 4 দাগ কি বলেছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করেন 336 টাকায়, তাহলে কিনেছেন কত টাকায়, 336 টাকায় তিনি কিনেছেন। আচ্ছা, তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তাহলে আমরা জানি না তিনি কত টাকায় করেছিলেন, তাহলে আমরা ধরে নিই তিনি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। ধরি তিনি x টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন। আচ্ছা, এক্স টাকায় ক্রয় করে তিনি কত টাকায় বিক্রি করেছেন, 336 টাকায়, এবং তিনি 336 টাকায় ঘড়িটি বিক্রয় করেন। আচ্ছা, তাহলে লাভ কত হয় তার, আমরা যদি যে টাকায় বিক্রি করেছি সেইটা থেকে যে টাকায় কিনছি সেটা যদি বাদ দিই তাহলে আমাদের কি হবে, আমাদের লাভটা বেরোবে। তাহলে তার লাভ কত, অর্থাৎ তার লাভ কত হয়েছে, 336 মাইনাস এক্স, এত টাকা। আচ্ছা, এই লাভটা কিসের উপরে হয়েছে, এক্স টাকায় কিনেছিল তাই এক্স টাকার উপরে এই লাভটা হয়েছে।
এবার এরা বলেছে যে আহ, তিনি ঘড়িটি যত টাকায় ক্রয় করেছিলেন শতকরা তত টাকা লাভ করেছে, মানে কি তার লাভ হয়েছে বলতে চাইছে X%। তাহলে এবার আমরা বের করব যে এক্স টাকায় এত টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে। যেটা লাভ হবে সেটা আসলে এক্স এর সমান হবে না, কারণ আমরা আচ্ছা আর একটু করি তাহলে আরো ভালো বুঝতে পারবো। অতএব তার এক্স টাকায় 336 - x এত টাকা লাভ হয়েছে। হুম, তাহলে আসলে যদি তার শতকরা লাভ বের করতে চাই তাহলে কত বের করতে হবে, 100 টাকায় তার কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। 100 টাকায় তার কত লাভ হয়েছে, 100 গুণ এটা বাই এক্স, 100 গুণ 336 - x বাই এক্স, এত টাকা লাভ হয়েছে। এটাই হচ্ছে আমাদের শতকরা লাভ, তাই তো। এবার এইখানে আমাদের শতকরা লাভ কত বলেছে, তার ক্রয় মূল্যের সমান, তার মানে কি এক্স এর সমান, তার মানে কি এইটা সমান সমান এক্স হবে না। বোঝা গেছে এই জায়গাটা, এই জায়গাটা যদি বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা নেই অঙ্কটা। তাহলে শর্তানুসারে কি বলবো, যে এটা সমান সমান আমাদের এক্স হবে। শর্তানুসারে 100 গুণ 336 - x বাই এক্স সমান সমান এক্স। বা কোনাকুনি এর নিচে কিছু নেই মানে আবার কত এক, তাহলে কোনাকুনি গুণ করে দিই, এক্স গুণ এক্স কত এক্স স্কোয়ার সমান সমান ওয়ান গুণ এই পুরোটা করতে হবে, তাহলে ওয়ান গুণ এটা করলে এটাই হবে হচ্ছে 100 গুণ 336, তার মানে কি 336 তারপরে দুটো শূন্য মাইনাস 100 x। বা আমাদের আবার ডান পাশে জিরো নিয়ে আসতে হবে, তো এইগুলোকে আমি বাম পাশে নিয়ে যাবো, তাহলে এক্স স্কোয়ার এই মাইনাস এক্স 100 x টাকে এই পাশে নিয়ে আসলে প্লাস 100 x সমান সমান 33600 মাইনাস এটা সমান সমান জিরো। এটাই আমাদের ছয়ের 4 দাগের অঙ্কের দ্বিঘাত সমীকরণ গঠন। সবাই দেখে নাও, মুছে দিলাম। এরপরে আমরা 6-এর 5 দাগটা শুরু করব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে ডাউট জিজ্ঞাসা করতে পারো, সেখানে আমরা আমাদের যে তোমাদের যে ডাউট হবে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এরপরে 5 দাগ কি বলেছে, স্রোতের বেগ 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে দেখো স্রোতের অনুকূল মানে কি, ধরো এই যে আমাদের নদী, এবার এই যে নৌকা, এই যে আমাদের নৌকা, এখানে আমাদের মাঝি আছে, যাই হোক এই যে আমাদের আমাদের মাঝি নৌকা চালাচ্ছে। আচ্ছা, এবার দেখো স্রোত ধরো এইদিকে যাচ্ছে আর নৌকাও এই দিকে যাচ্ছে, তার মানে আমরা কি বলছি, স্রোত যেদিকে হচ্ছে নৌকাও সেই দিকে যাচ্ছে, তার মানে কি আমাদের স্রোতের দিকেই আমরা নৌকাটাকে নিয়ে যাচ্ছি, এটাকে কি বলে স্রোতের অনুকূল। এবার আমাদের দেখো স্রোত ধরো আবার এই দিকেই আছে, কিন্তু মাঝি আচ্ছা স্রোত এবার ধরো এই দিকে আছে আর মাঝি তখন এই দিকে যেতে চাইছে, তখন স্রোত যেদিকে তার উল্টো দিকে যেতে চাইছে না, তাহলে স্রোত যেদিকে তার উল্টো দিকে গেলে সেটাকে আমরা কি বলবো, স্রোতের প্রতিকূল। তাহলে স্রোতের অনুকূল আর প্রতিকূল বোঝা গেল। আচ্ছা, এবার দেখো যখন স্রোতের দিকে যাচ্ছে তখন নৌকার একটা নিজস্ব বেগ থাকছে না, তার সাথে স্রোতের বেগও থাকছে, তাহলে নৌকা যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন তার বেগ হয় নৌকার নিজের বেগ সাথে স্রোতের বেগ এই দুটোর যোগ। আবার যখন স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন তার নৌকার বেগ কত হবে, যে স্রোতের বেগ বিয়োগ হবে নৌকার বেগের থেকে, মানে কি ধরো এইদিকে বেগ যাচ্ছে, এইদিকে স্রোতের বেগ আর এইদিকে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ দিলে যেটা হবে সেই বেগেই ও এইদিকে এগোতে পারবে। তাহলে এই হচ্ছে আমাদের অনুকূল আর প্রতিকূলের ঘটনা। ঠিক আছে, এবার এবার আমি অঙ্কটা আরেকবার পরে অঙ্কটা শুরু করছি। স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি, তাহলে স্রোতের বেগ কত, বেগ ঘন্টায় 2 কিলোমিটার। আচ্ছা, এবার রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়েছে। আচ্ছা, ধরো এইখান থেকে এইটুকু 21 কিলোমিটার।
21 কিলোমিটার। আচ্ছা, এবং ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তাহলে স্রোতের বেগ এত, এবার নৌকার বেগ কিছু তো একটা হতে হবে, সেটা আমাদের বলে দেয়নি, তাই আমরা ধরে ধরে নিচ্ছি যে স্রোতের এই নৌকার বেগ x কিমি/ঘন্টা। তাহলে ধরি নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন নৌকার বেগ আসলে কত হবে, x+2। আর স্রোতের প্রতিকূলে যখন যাচ্ছে তখন আসলে নৌকার বেগ কত হবে, x-2। কেউ আবার 2 - x লিখে ফেলো না, কারণ স্রোতের বেগের থেকে যদি নৌকার বেগ কম হয় তাহলে তো নৌকা এগোতেই পারবে না, তাহলে অবশ্যই স্রোতের প্রতিকূলে নৌকাকে যাওয়ার জন্য আমাদের নৌকার বেগ স্রোতের বেগের থেকে বেশি হতেই হবে। তাহলে অতএব স্রোতের অনুকূলে অনুকূলে নৌকার বেগ কত, x+2 কিলোমিটার/ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত, x-2 কিলোমিটার/ঘন্টা। আচ্ছা, এবার আমাদের স্রোতে 21 কিমি গেছে, আবার 21 কিমি ফিরে এসছে, তাহলে যাওয়ার সময় নৌকার বেগ কত ছিল, x+2, আর আসার সময় বেগ কত, x-2। এবার যাওয়া আর আসা মিলে মোট 10 ঘন্টা সময় লেগেছে। তাহলে আমাদের যাওয়ার টাইমটা বের করতে হবে আর আসার টাইমটা বের করতে হবে। এই দুটোর যোগফল আমাদের কিসের সমান হবে, 10-এর সমান। ঠিক আছে, আচ্ছা করি দেখি। তাহলে অতএব আহ, স্রোতের অনুকূলে, আচ্ছা চলো, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যেতে কত সময় লাগবে, যেতে x+2 কিলোমিটার, এই সরি, ভুল হলো কিছু একটা। আমরা কি ধরেছিলাম, নৌকার বেগ x কিলোমিটার/ঘন্টা, তাহলে স্রোতের অনুকূলে x+2 এত কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লাগে। তাহলে 21 কিলোমিটার যেতে কত সময় লাগবে, 21 গুণ এটা বাই x+2, তাহলে 21 গুণ 1 কত, 21/x+2, এত ঘন্টা সময় লাগে। হুম, আচ্ছা পরেরটা, উপরটা মুছে দিই। স্রোতের প্রতিকূলে প্রতিকূলে x-2 এত কিলোমিটার যায় 1 ঘন্টায়। অতএব 21 কিলোমিটার যাই কত সময় লাগবে, 21 গুণ x-2 এত ঘন্টায়। তাহলে শতানুসারে এই ঘন্টা আর এই ঘন্টা দুটো যোগ করলে আমাদের কত হবে, 10। শর্তানুসারে 21/x-2 প্লাস 21/x+2, এই দুটো মিলে কত হবে, 10। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বা লসাগু কত হবে, x-2 গুণ x+2। এবার এইটা থেকে যদি এটা ভাগ করে দিই তাহলে শুধু এইটা পড়ে থাকে, তাহলে এটা গুণ এটা হবে, তাহলে 21 গুণ এখানে কত হবে, x+2 প্লাস এখানে 21 গুণ, এই পুরোটা থেকে যদি এটা ভাগ করি তাহলে শুধু শুধু এটা পড়ে থাকবে, তাহলে 21 গুণ x-2 সমান সমান কত হবে, 10। এবার দেখো আবার a-b গুণ a+b, এটা আবার সেই a² - b² সূত্র, তাই আমরা সেটা বসিয়ে দিলাম। নিচে কি হচ্ছে তাহলে, x² - 2 এর স্কোয়ার। আচ্ছা, উপরে কি, 21x প্লাস 21 দুগুণে 42 প্লাস 21x - 21 দুগুণে 42, তাহলে এই প্লাস 42 মাইনাস 42 এই দুটো কেটে গেল, সমান সমান 10। বাহ, এখানে 21x আর 21x কত, 21 যোগ 21 কত, 42x, আর এর নিচে কিছু নেই মানে বাই x² - 2 এর স্কোয়ার 4 সমান সমান 10/1। বা কোনাকুনি আবার গুণ করবো, তাহলে x² - 4 গুণ 10 সমান সমান কত, 42 গুণ 1, এটা পাশে করি এবার। বা x² গুণ 10 কত, 10x², তো নিচে করি। বা 10 গুণ x² কত,
10x² মাইনাস 4 10 40 সমান সমান কত 42। আচ্ছা এখানে 42x ছিল, সরি 42x.1 42x বা 10x² এই মাইনাস 42x এই প্লাস 42xটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 42x আর মাইনাস 40 সমান সমান 0। এখান থেকে আমরা 2 যদি কমন নিই তাহলে কি হবে 5x² মাইনাস 21x মাইনাস 20 সমান সমান 0। এই দুইটাকে যদি আবার সমানের ডান দিকে নিয়ে যাই নিচে হবে 0/2 0। এটাই হচ্ছে আমাদের 6-এর 5 দাগের অঙ্কের কি দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের 6 দাগ অঙ্কটা দেখে নাও একবার, স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ছয় দাগ কি বলছে যে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিম আর মজিদ, মহিম আছে আর মজিদ আছে, মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাই মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তার মানে মজিদের 3 ঘন্টার বেশি সময় লাগে। তাহলে এটা এক্স হলে এটা x+3, যদি এর x ঘন্টা সময় লাগে তাহলে এর x+3 ঘন্টা সময় লাগবে। তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে কি বলেছে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি মহিমের সময় লাগে x এখানে ঘন্টা, অতএব মজিদের সময় লাগে x+3 ঘন্টা। এবার তারা একসঙ্গে মানে কি এখানে কত পরিমাণ কাজ সেটা বলে দেয়নি, যখন কোনো মানে কত অংশ কাজ বা কতটা কাজ করতে হবে সেটা বলে না দেয় তখন আমরা পুরো কাজটাই কি ধরবো এক অংশ ধরবো। তাহলে আমরা বলতে পারি যে মহিমের সময় লাগে x ঘন্টা কি করতে এক অংশ কাজ করতে। একই রকম ভাবে মজিদেরও তাই, এক অংশ কাজ করতে কত সময় লাগবে x+3 ঘন্টা। আচ্ছা এবার এরা 2 ঘন্টায় সেই পুরো কাজটা শেষ করেছে। তাহলে দেখো এরা x ঘন্টা এক অংশ কাজ করতে x ঘন্টা সময় লাগে। তাহলে আমরা বলতে পারি যে মহিম x ঘন্টায় এক অংশ কাজ করে, তাহলে 2 ঘন্টায় কত কাজ করবে 2 গুণ 1/x, তাহলে 2/x এত অংশ কাজ করে। একই রকম ভাবে মজিদ x+3 ঘন্টায় এক অংশ কাজ করে, তাহলে 2 ঘন্টায় কত অংশ কাজ করবে 2 গুণ 1/x+3 এত ঘন্টা। তাহলে তারা বলেছে যে 2 ঘন্টায় পুরো কাজটা শেষ করেছে, দুজন মিলে একসাথে কাজ করেছে যখন। 2 ঘন্টায় মহিম এত পরিমাণ কাজ করেছে আর মজিদ এত পরিমাণ কাজ করেছে। তাহলে এই দুটো কাজকে যদি আমরা এক করি আর করে দিই তাহলে কি হবে পুরো কাজটা হয়ে যাবে না? তাহলে এই অংশ দুটো যদি আমরা যোগ করি তাহলে সেটা কি হবে একের সমান হবে। তাহলে এটাই আমাদের শর্তানুসারে লিখতে হবে যে শর্তানুসারে x ওই 2/x প্লাস 2/x+3 সমান সমান এক অংশ বা এক। শর্তানুসারে 2/x প্লাস 2/x+3 সমান সমান এক। তাহলে বা লসাগু x ইন্টু x+3। দেখো এবার এই পুরোটা থেকে যদি x ভাগ করি তাহলে x সাথে x কেটে গিয়ে শুধু এটা পড়ে থাকে, তাহলে x+3 ইন্টু 2 প্লাস এই পুরোটা থেকে যদি আবার এটা ভাগ করি এটা এটা কেটে যায় তাহলে x থেকে 2 ইন্টু x সমান 1 বা 2 ইন্টু এক্স প্লাস 3 দুগুণে 6 প্লাস 2x আর নিচেরটা কি হচ্ছে x গুণ x x² প্লাস 3x সমান সমান 1। এবার দেখো এর নিচে কিছু নেই মানে কি আছে 1, কোনাকুনি গুণ করলে কি হবে এটা গুণ 1 সমান সমান এই পুরোটা গুণ 1। তাহলে গুণ করে দিচ্ছি, এটা গুণ 1 করলে এটাই হয় x² প্লাস 3x সমান সমান 2x আর 2x 4x প্লাস 6 একবারে যোগ করে বসিয়ে দিলাম এখানে। বা এবার আমাদের সমান সমানের ডান পাশে যেহেতু 0 করতে হবে তাই এই পুরোটাকে আমরা এই বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে x² প্লাস 3x আমাদের বাঁ পাশে আছে,
এর আগে প্লাস আছে, তাই সমান সমানের বাঁ দিক ডান দিক থেকে যখন বাঁ দিকে আসে বা বাঁ দিক থেকে যখন ডান দিকে যায় তখন কি হয়, আমাদের চিহ্ন পরিবর্তন হয়। তাই এখানে যেহেতু প্লাস আছে এপাশে আসলে এটা -4x হবে, আর +6টা এপাশে আসলে -6 সমান সমান 0। বা এক্স স্কোয়ার, এই মাইনাস এখানে কি আছে 4x এর আগে মাইনাস, আর এখানে 3x এর আগে প্লাস আছে, তার মানে দুটো আলাদা চিহ্ন, দুটো যখন আলাদা চিহ্ন হবে তখন কি হবে, আমরা কি বলেছি বিয়োগ হবে। তাহলে 4টে x এর থেকে 3টে x যদি বাদ দিয়ে দিই তাহলে একটাই x থাকে, তাহলে এখানে একটা x হবে। আর এখানে 4x যেহেতু বড়, তাই বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটাই আমাদের বসে, তাই -x আর -6 সমান সমান 0। তাহলে এটাই হচ্ছে আমাদের 6 দাগের অঙ্কের দ্বিঘাত সমীকরণ গঠন। সবাই স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা পজ করে এটাকে লিখেও নিতে পারো। আমি মুছে দিয়ে পরের অঙ্কটাই যাচ্ছি। এরপরে কত 6-7 দাগ। 7 দাগ কি বলেছে, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদের গুণফল 12। তাহলে দুই অঙ্কের সংখ্যা, যখন দুই অঙ্কের সংখ্যা কেমন হয়, দুই অঙ্কের সংখ্যা আমাদের কত থেকে শুরু হয়, 10 থেকে শুরু হয় 99 অব্দি যায়। এখানে কি থাকে, একটি একক থাকে একটি দশক থাকে। তাহলে ধরো 10কে আমরা এইভাবে লিখি না, তাহলে 10কে যখন এইভাবে লিখছি তখন এককের ঘরের অঙ্ক কত 0 আর দশকের ঘরের অঙ্ক 1। ধরো 25 লিখলাম, তাহলে এককের ঘরের অঙ্ক কত 5 আর দশকের ঘরের অঙ্ক 2। এবার দেখো আমাদের যদি কেউ বলে দেয় যে এককের ঘরের অঙ্ক 5 আর দশকের ঘরের অঙ্ক 2, তাহলে আমরা এইখান থেকে সংখ্যাটা কিভাবে পাবো, যেহেতু দশকের ঘরের অঙ্ক কত বলেছে 2, তাই এর সাথে আমরা কি দেবো 10 গুণ দেবো। আর এককের ঘরের অঙ্ক কত বলেছে 5, তাই একক যেহেতু তাই এর সাথে আমরা কত গুণ দেবো 1 দিয়ে এই দুটোকে আমরা যোগ করব। তাহলে 2 গুণ 10 কত, ওই 20 প্লাস 5 কত হচ্ছে দেখো 25। তাহলে এইভাবে আমরা সংখ্যাটা পাবো। কিভাবে পাচ্ছি, তাহলে দশকের সাথে 10 গুণ দেবো, দশকের ঘরের অঙ্কের সাথে 10 আর এককের ঘরের অঙ্কের সাথে 1 গুণ দিয়ে ওই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আসলে আমরা সংখ্যাটা পাবো। এবার আমি পড়ছি অঙ্কটা আবার। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে এককের ঘরের অঙ্কটি দশকের থেকে কত বেশি, 6 বেশি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্কটি x, দশক স্থানীয় অঙ্কটি হলো x, তাই না? তাহলে একক স্থানীয় অঙ্ক কি বলেছে, দশকের থেকে 6 বেশি, তাহলে একক স্থানীয় অঙ্ক কত হবে, অতএব একক স্থানীয় অঙ্কটি হবে কত x প্লাস 6। তাহলে দেখো এইখানে একক, এই যে দশক, তাহলে এককের ঘরের অঙ্ক কত x প্লাস 6 আর দশকের অঙ্ক কত x। তাহলে আমরা এইখান থেকে সংখ্যাটা কিভাবে পাবো সেটা আমরা দেখে নিয়েছি। আচ্ছা, এবার কি বলেছে, অঙ্কদের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে অতএব সংখ্যাটি কত হবে, এবার বের করি। সংখ্যাটি হবে কত, কি বলেছে যে দশকের সাথে 10 গুণ যোগ এককের সাথে 1 গুণ। তাহলে দশক কত x, তাহলে x গুণ 10 প্লাস আমাদের এককের ঘরের কত অঙ্ক কত x প্লাস 6 গুণ 1 সমান সমান কত 10x প্লাস x প্লাস 6। তাহলে 10 আর কি 11x প্লাস 6, এটা হচ্ছে আমাদের সংখ্যাটি। এবার কি বলেছে, সংখ্যাটি অঙ্কদার গুণফলের থেকে 12 কম। আর তাহলে অঙ্কদার গুণফলটা আমরা বের করে দিই। অঙ্কদ্বয়ের গুণফল কত হবে, x প্লাস 6 গুণ x, তাহলে কত x স্কোয়ার প্লাস 6x। এটা হচ্ছে আমাদের অঙ্কদ্বয়ের গুণফল। এবার কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম। তাহলে সংখ্যাটি যা আছে তার থেকে 12 বিয়োগ করলে আমাদের অঙ্কদ্বয়ের গুণফল পাবো। অতএব শর্তানুসারে এটা থেকে 12 বিয়োগ করলে এটা হবে। শর্তানুসারে 11x প্লাস 6 মাইনাস 12 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 6x। কি বলেছে যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটি থেকে 12 কম, তাহলে সংখ্যাটি থেকে 12 কম বললে তবে আমরা অঙ্কদ্বয়ের গুণফলটি পাবো। তাহলে বা, আচ্ছা এটাকে আমরা পুরোপুরি উল্টে দিতে পারি, মানে কি পুরো বা পাশেরটা আমরা যদি ডান পাশে নিয়ে যাই, পুরো ডান পাশেরটা যদি বা পাশে নিয়ে যাই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন আমাদের করা লাগে না। এবার কেন লাগে না দেখো, এইটাকে যদি এপাশে নিয়ে আসি তাহলে -x আর এটাকে এপাশে নিয়ে আসলে -6x। একরকম ভাবে এটাকে যদি এপাশে নিয়ে যাই তাহলে -11x আর এটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখো, এর আগে মাইনাস এর আগে প্লাস আলাদা চিহ্ন, তাই বিয়োগ হবে। 12 থেকে 6 বিয়োগ করলে 6 হয়। আর যেহেতু এ বড় তাই এখানে এইটুকু যদি আমরা করি তাহলে -6 হচ্ছে, আর -6টাকে এপাশে নিয়ে আসলে +6 হচ্ছে।
এবার এই পুরোটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই, আর যেখানে এক্স স্কোয়ার ছিল মাইনাস কমন নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x। আর এখান থেকে যদি মাইনাস কমন নিই 11x মাইনাস 6, এটা দেখো এইটার একই রকম চলে আসতো না পুরো, তাই আমরা পুরো চিহ্নের চেঞ্জ না করেই পুরোটাকে এই পাশে আর এটা পুরোটাকে এই পাশে নিয়ে যেতে পারি, ঠিক আছে। আচ্ছা বাহ, এক্স স্কোয়ার প্লাস 6x, এই 11টাকে 11x এর আগে প্লাস আছে, এটার পাশে নিয়ে আসলে মাইনাস 11x, আর এটাকে পাশে নিয়ে আসলে প্লাস 6 সমান 0। বা এক্স স্কোয়ার, এইটার আগে মাইনাস এটার আগে প্লাস আছে, তাই আবার বিয়োগ হবে, 11 থেকে 6 বিয়োগ বাদ দিলে কত হয় 5, তাহলে 5x, এর আগে মাইনাস আছে তাই এখানে মাইনাস, প্লাস 6 সমান 0। তাহলে এইটা হচ্ছে আমাদের 6-এর 7 দাগের অঙ্কের দ্বিঘাত সমীকরণ গঠন, ঠিক আছে। সবাই দেখে নাও, আমি মুছে দিয়ে পরের অঙ্কে যাচ্ছি এবার। 8টা, এটা বসে দেখি 1.1 এর শেষ অঙ্ক। দেখি বলেছে কি 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠ। তাহলে একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে, যার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে। দেখো একটা আয়তক্ষেত্রাকার মাঠ, এই যে আয়তক্ষেত্র, দৈর্ঘ্য কত বলেছে 45 আর প্রস্থ কত বলেছে 40। বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে, তাহলে এর বাইরের চারিদিকে এটুকু 45, বাইরের চারিদিকে, এই যে বাইরের চারিদিকে সমান চওড়া রাস্তা আছে, এটুকু 40, এই যে তাহলে এইগুলো কি, এটা হচ্ছে আমাদের রাস্তা। আচ্ছা এবার কি বলেছে যে সমান চওড়া রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল কত বলেছে 450 বর্গমিটার। তাহলে রাস্তাটা কত চওড়া সেটা আমরা জানি, তাহলে ধরে নিই রাস্তাটি আমাদের কত চওড়া, এক্স মিটার চওড়া, এটা 40 মিটার, এটা 45 মিটার, তাহলে এইটুকু এক্স, এটুকু এক্স, এটুকু এক্স, হ্যাঁ, তাহলে আমাদের এইটুকু চওড়া রাস্তা। এবার কি বলেছে, রাস্তার ক্ষেত্রফল বলে দিয়েছে কত 450 বর্গমিটার, বর্গমিটার। এবার আমরা এই পুরো রাস্তা সহ এই জমির ক্ষেত্রফলটা থেকে যদি শুধু আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো না। এবার দেখো আমরা এইটুকু জানি 45, তাহলে এইটুকু 45, তাহলে এইখান থেকে শুরু করে এই অবধি আমাদের কত হবে, দেখো দেখো এইটুকু আমাদের কত হচ্ছে 45, তাই তো। এবার দেখো এই পাশেও আমাদের এক্স বাড়ছে, এ পাশেও আমাদের এক্স বাড়ছে না, তাহলে দুবার এক্স বাড়ছে না, তাহলে 45-এর সাথে তাহলে এইটুকু পুরোটা আমাদের কত হবে 45 তো থাকছেই, তার সাথে এক্স কতবার বাড়ছে, দুবার। তাহলে এইটা আমাদের রাস্তা সহ দৈর্ঘ্য। একই রকম ভাবে এইটুকু আমাদের কত 40, এই যে এইটুকু আমাদের কত হচ্ছে 40, আর এইটুকু আমাদের বের করতে হবে, এইটুকু আমাদের রাস্তা সহ প্রস্থ পাবো। দেখো এই পাশে একই রকম ভাবে এক্স বাড়ছে, এই পাশেও একই রকম ভাবে এক্স বাড়ছে, বারে বারে এক্স বেড়ে যাচ্ছে বলে তোমরা বেশি ভাবুক হয়ে যাও না, অঙ্কেই মধ্যেই থেকো, অঙ্ক থেকে বাইরে চলে যাও না। তাহলে এইখানে আমাদের 40, তাহলে 40 আছে, তার সাথে দেখো এই পাশেও একটা এক্স বাড়ছে, এ পাশেও একটা এক্স বাড়ছে, তার মানে আসলে দুটো এক্স বেড়ে যাচ্ছে। তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য কত হচ্ছে, দেখো 45 প্লাস 2x হচ্ছে না এত মিটার, আর রাস্তা সহ প্রস্থ কত 40 প্লাস 2x হচ্ছে এত মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে 45 প্লাস 2x গুণ, পেনের কালি শেষ হয়ে গেল, 45 যোগ 40 যোগ 2x এত কি বর্গমিটার। আর রাস্তা বাদে আমাদের ক্ষেত্রফল কত হবে 45 গুণ 40 হবে না এত বর্গমিটার। তাহলে দেখো এইটা আমাদের রাস্তা সহ ক্ষেত্রফল, এটা আমাদের রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে এইটা থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে আসলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো না, আর সেটাই আমাদের কত বলছে 450 বর্গমিটার। তাহলে আমরা শর্তানুসারে কি বলতে পারি, শর্তানুসারে বলতে পারি যে 45 প্লাস 2x গুণ 40 প্লাস 2x
হ্যাঁ, এই পুরোটা থেকে যদি আমরা 45 গুণ 40 গুণ করলে যেটা হবে করে নেবে তোমরা, 45 গুণ 40 যা হবে সেটা যদি বাদ দিই সমান সমান সেটা কত হবে, 450-এর সমান। তাহলে এই সমীকরণটা তোমরা এতক্ষণ ধরে যে সমীকরণটা আমরা সলভ করেছিলাম যেভাবে, সেইভাবে তোমরা এটা বাড়িতে করে নেবে। যদি করতে অসুবিধা হয় কোনো সমস্যা নেই, কমেন্ট করতে পারবে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও, সেখানে আমরা এর সলিউশনটা দিয়ে দেবো যদি তোমাদের করতে না পারো বা বুঝতে অসুবিধা হয়। আমাদের কোষে দেখি 1.1 আজকে পুরোটা শেষ হয়ে গেল। আমরা পরের দিন কোষে দেখি 1.2টা শুরু করব। আর তোমরা এই রিলেটেড কোনো, অবশ্যই আজকের লেকচার সম্পর্কিত কোনো যদি প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে বা বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানেও জিজ্ঞাসা করতে পারো। আর আশা করছি বুঝতে পারছো। এইটুকুই বলার, তোমরা সব অঙ্কগুলো ভালো করে করে ফেলো। আজকে এই অবধি।